ছেঁড়া জামা কাপড়, উড়ো চুল, একদম পাগলের মতন সরোজা হাতে গোবর নিয়ে সারদার বাড়ির দিকে ছুটছিল। তুমি নষ্ট হয়ে যাও, শেষ হয়ে যাও, সব যেন ধ্বংস হয়ে যায়, মুখে পোকা লাগুক, এমন অনাথের মতন মরো যেন কেউ দেখতেও না আসে, নরকের যেন জীবন হয়। সুদের নামে জানি না কত লোকের তোমরা এভাবে রক্ত খেয়েছো। থু। যখন এসব বলছিল তখন বৌমা অনামিকা ছাতের ওপর থেকে সব দেখে ফেলে। এ কে বাবা, সকাল ঘুম থেকে ওঠার থেকে রাত্রি শোয়ার পর্যন্ত শাশুড়ি মাকে গালাগালি দিতেই থাকে, হাতে কিছু না কিছু একটা নিয়ে ছুটতে থাকে। পরশু হাতে করে পাথর নিয়ে এসেছিল, কালকে মাটি, আর আজকে দেখছি গোবর। এ শাশুড়ি মাকে গালাগালি দিচ্ছে কেন, আর আমার শাশুড়ি কিছু না বলে চুপচাপ বসে আছে কেন? ভাবতে ভাবতে সে ছাদ থেকে সরোজাকে দেখছিল। ওদিকে সারদা যে সুদের ব্যবসা করত, তার এসব গালিগালজে কিছু এসেই যাচ্ছিল না। সে নিজের ঘরের ভেতরের আলমারিটা খুলে টাকার বান্ডেলগুলো দেখে, আর লোকেদের মর্গেজে রাখা জমির কাগজপত্র দেখে মনে মনে ভাবে, দাও দাও, যত ইচ্ছে গালি দাও, তুমি যত গালাগালি দেবে আমার সুদের ব্যবসা তত আগে বাড়বে, আমি তত বেশি রোজগার করব। মনে মনে ভাবে, কিন্তু বাইরের থেকে অনামিকা, অনামিকা এভাবে সে বৌমাকে ডাক দেয়। বৌমা যে ছাদে ছিল, শাশুড়িমার আওয়াজ শুনে সঙ্গে সঙ্গ তার ঘরে ছুটে আসে। কি হয়েছে মা? কিছু হয়নি, এখানে এসে আলমারিতে কি আছে দেখো তো। এভাবে বলাতে অনামিকা এসে আলমারিটা দেখে। সেখানে টাকার বান্ডেল রাখা ছিল, আর রাখা ছিল জমির কাগজপত্র। 10টা টাকার বান্ডেল আর 15টা জমির কাগজপত্র রাখা আছে মা। একদম ঠিক বলেছ বৌমা, আমি শহরে যাচ্ছি আমার বান্ধবীর মেয়ের বিয়েতে, যতক্ষণ না ফিরে আসি আলমারির চাবিটা নিজের কাছে রাখো। আরে মা, আলমারির চাবি আপনি আমায় কেন দিচ্ছেন? এমনি এমনি আমি তোমাকে চাবিটা দিচ্ছি না, যদি কেউ আসে টাকার জন্য তুমি সুদ দেখে টাকা দিয়ে দিও, পরে আমি ফিরে এলে তার সাথে কথা বলে আমি বাকি ডিটেলস নিয়ে নেব। আচ্ছা বেশ মা। কিন্তু সাবধান বৌমা, এক একটা নোটকে দুবার গুনে তারপর দেবে। মাঝে মধ্যে দুটো নোট একসাথে চিটে থাকে, তা না হলে আমাদেরই লোকসান হয়ে যাবে। শারদা এসব কথা বলছিল, কিন্তু অনামিকার কিছুই কানে ঢুকছিল না। সে শুধু সরোজার সেই চিৎকার চেঁচামেচি আর অভিশাপ শুনতে পাচ্ছিল। সে ভাবে জিজ্ঞাসা করার কথা, মা, বাইরে এত জোরে জোরে চিৎকার করছে এই পাগল মহিলাটি কে? তুমি বুঝতে পারছো তো সে একজন পাগল, তাই পাগল মানুষদের নিয়ে বেশি তুমি ভেবো না, আর তাদের সাথে কথাও বলতে যেও না, সাবধানে থাকবে। একথা বলে শারদা আলমারির চাবিটা অনামিকার হাতে দিয়ে দেয়। ওদিকে চাষের জমিতে শ্বশুর মশাই প্রসাদ এবং বেয়ান মশাই চক্রবর্তী একসাথে বসেছিল। বেয়ান মশাই, মেয়ে অনামিকা কেমন আছে? আমার বৌমা বলে কথা, ভালোই আছে। শারদা অনামিকার খুব ভালো করে দেখাশোনা করে। ভালো কথা, শাশুড়ি বৌমা ভালো করে থাকলেই ভালো হয়। সে ঠিক আছে চক্রবর্তী, তোমার স্ত্রীর কোনো খবর পেলে? না দাদা, আমি আমার স্ত্রীর কোনো কথাই জানি না, এটাও জানি না কোথায় আছে, কেমন আছে। শারদা বৌদির অপমান সে সহ্য করতে না পেরে জানি না সে এখন কি করছে। একথা বলতে বলতে চক্রবর্তীর চোখে জল চলে আসে। তখন প্রসাদ তাকে বুঝিয়ে বলেন, কষ্ট পেও না চক্রবর্তী, জানতাম না যে শারদা এইভাবে তোমার স্ত্রীকে অপমান করবে, কিন্তু এসব ব্যাপার যেন আমার বৌমা অনামিকা জানতে না পারে। বলবো না বেয়ান, এরকম কথা বলে সংসারকে ভাঙার কাজ আমি একদম করব না। আমাদের সময় তো ঘনিয়ে এসেছে ভাই, এবার ওদের জীবন কেন নষ্ট করা? হ্যাঁ দাদা, তুমি অনামিকার খেয়াল রেখো, আমার কিছু কাজ আছে, আমি আসি। বলে চক্রবর্তী সেখান থেকে চলে যায়। ওদিকে বিমলা যে সুদে শারদার কাছে টাকা নিয়েছিল শারদার বাড়িতে যায়। কি ব্যাপার বিমলা কাকি? আমি সুদের টাকা দিতে এসেছি, এই টাকাটা নিয়ে নাও আর খাতায় লিখে রাখো। একথা বলাতে অনামিকা আলমারির কাছে যায়। আলমারি খুলে সে হিসাবের বই খুঁজতে লাগে। সেই তরুণ কিছু জমির দলিলপত্র নিচে পড়ে যায়। তার মধ্যে তার বাবার জমির দলিলপত্র সে দেখতে পেয়ে যায়। সেগুলো হাতে নিয়ে সে অবাক হয়ে ভাবে, সে কি, বাবার জমির কাগজপত্র মায়ের কাছে কি করে? তার মানে বাবার জমির দলিল শাশুড়ি মার কাছে মর্গেজে রেখে ইন্টারেস্টে টাকা নিয়েছিলেন। একথা ভাবতে ভাবতে কাগজপত্র নিয়ে সে বেরিয়ে আসে। সেখানে বিমলা দাঁড়িয়েছিল। আমি কোনো বই খুঁজে পেলাম না কাকি, আমার মনে থাকবে, তুমি টাকাটা দিয়ে যাও। কিছু মনে করো না মা,
তুমি তোমার শাশুড়িকে চেনো না। সে একবার নিজের এক দুঃসম্পর্কে দাদা বৌদিকে ইন্টারেস্টে টাকা দিয়েছিল। বেচারা সে বৌদি এসে এসে মাসে টাকা দিয়ে যেত। বিমলা এভাবে গল্প বলতে লাগে। অনামিকা খুব মন দিয়ে কথাগুলো শোনে। সারদা খাতায় লিখত না, তারপর সে কথা পাল্টে দেয়, মহিলাটিকে মারধর করে, গালাগালি দেয়। সেই মহিলাটি এখন পাগল হয়ে গেছে। বিমলা যখন এভাবে বলে তখন অনামিকার বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করত সরোজার কথা মনে পড়ে। সে ছুটতে বাইরে এসে চারিদিকে দেখতে লাগে। সে সরোজাকে চিৎকার চেঁচামেচি করে হেঁটে যেতে দেখে। অনামিকা সরোজার কাছে যায়, তারপর তাকে বিমলার কাছে নিয়ে আসে। সরোজকে দেখা মাত্রই বিমলা চিনে ফেলে। তারপর অনামিকা পুরো ব্যাপারটা বুঝতে পারে। মা, আপনি কি এতটুকু ভাবেন না যে এনারা আপনার দুঃসম্পর্কের আত্মীয়? টাকার জন্য সবাইকে আপনি এভাবে ঠকিয়েছেন। এবার দেখুন আমি আপনাকে কেমন শিক্ষাটা দিচ্ছি। এই ঘরে চাকরানি বানিয়ে রাখবো আপনাকে। এরকমটা ভাবে তারপর বিমলাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। সে সরোজাকে সঙ্গে করে ঘরে নিয়ে আসে। তারপর কিছুক্ষণ পরে সরোজাকে ভালো করে তৈরি করে সে হলে নিয়ে আসে। বাবা চক্রবর্তীকে সে ফোন করে। বাবা এবং শ্বশুরমশাই দুজনেই বাড়ি ফিরে আসে। সেখানে সরোজাকে দেখে চক্রবর্তী আর প্রসাদ দুজনেই খুব আনন্দিত হয়। প্রসাদ চোখের জল মুছতে মুছতে, এতদিন পরে তুমি তোমার মা বাবাকে এক করতে পেরেছ। এবার শাশুড়িকে সঠিক শিক্ষা দাও। নিশ্চয়ই দেব বাবা। মাকে আপনি আসতে দেন, তারপর দেখুন। সেখান থেকে চক্রবর্তী আর সরোজা দুজনেই চলে যায়। অন্ধকার নেমে আসে। সারদাও বাড়ি ফিরে আসে। তার আসার পরেও অনামিকা সোফাতেই বসে থাকে আর বসে বসে টিভি দেখতে থাকে। বৌমা, আমি এসে গেছি। তাহলে আমি কি করতে পারি মা? নতুন বৌমার মতন বরণ করে ঢোকাবো নাকি? সে কথা নয় বৌমা, খুব মাথা ব্যথা হচ্ছে, একটু চা এনে দাও তো। আমার জন্য উনি আসবেন? আমারও যে খুব মাথা ব্যথা হচ্ছে। এত অহংকার হয়েছে, এখন তুমি শাশুড়িকে বলছো চা বানিয়ে নিয়ে আসার জন্য? শাশুড়ি তো কি হয়েছে, কোনো জঙ্গলি শুয়োর নাকি আপনি? সারদা ভীষণ রেগে যায়, মারার জন্য হাত তোলে। সঙ্গে সঙ্গে অনামিকা আলমারির চাবি দেখায়। যদি এটা চান তাহলে আপনাকে কাজ করতে হবে, না হলে আমি দিচ্ছি না। এভাবে বলাতে সারদা বুঝতে পেরে যায় যে অনামিকা তার সাথে খেলা করছে। তারপর সে বিশেষ কিছু না বলে চা বানায়। চা বানিয়ে সে নিজে আর বৌমার জন্য নিয়ে আসে। মা, আমার মুরগির মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছে, নিয়ে এসে রান্না করুন তো, বলে এসে আবার আলমারির চাবি দেখায়। যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই সারদা নিজে মাংসের দোকানে গিয়ে মাংস নিয়ে আসে এবং সেটাকে রান্না করে। বিকেলবেলায় যখন প্রায় 8টা বাজে, অনামিকা, প্রসাদ, রমেশ তিনজনেই এসে ডাইনিং টেবিলে বসে। সারদা যা রান্না করেছিল সেটাকে এনে ডাইনিং টেবিলের ওপরে রাখে। অনামিকা, মা যে একা রান্না করছে, তুমি একটু সাহায্য করতে পারো তো? আমি সাহায্যের কথা বলেছিলাম, কিন্তু মাই বারণ করে দিলেন। বলতে বলতে অনামিকা সারদার দিকে দেখে। তার চাউনি দেখেই সারদা ব্যাপারটা বুঝে যায়। হ্যাঁ বাবা, আমি তো ঠিকই আছি, করে নেব। বৌমার কি দরকার? তুই আবার বৌমাকে কিছু উল্টো পাল্টা বলিস না। আরে বাহ, সারদা, তোমার মনটা তো খুব বড়। তুমি বৌমাকে এভাবে বসিয়ে রেখেছো আর বৌমা তোমাকে চাকরানি বানিয়ে রেখেছে। যাই হোক, না বলে থাকতে পারলাম না। একথা বলাতে সারদা রেগে মেগে প্রসাদের দিকে চেয়ে দেখে। দিন এভাবেই কাটছিল। আলমারির চাবি পাওয়ার জন্য সারদা দিনভর রান্না বান্না, ঘরের কাজকর্ম করছিল। চেষ্টা করছিল যেন সবার প্রয়োজন সে পূর্ণ করতে পারে। একদিন খুব ক্লান্ত হয়ে সে বিছানায় শুয়েছিল। তা সত্ত্বেও অনামিকার মনে একটুও দয়া হয় না। এক্ষুনি উঠে ঘরের কাজকর্ম করলে তুমি চাবিটা পাবে, না হলে পাবে না। অনামিকা এরকম বলছিল, ততক্ষণে চক্রবর্তী নিজের স্ত্রী সরোজাকে নিয়ে সেখানে আসে। মেয়ের এই স্বভাব দেখে তাকে একটা কষে থাপ্পড় লাগায়। মা? হ্যাঁ মা, তোমার যে কাজটা করা উচিত ছিল সেটা তুমি তোমার শাশুড়ি মাকে দিয়ে এভাবে করাচ্ছ কেন শুনি? সারদা সরোজাকে দেখে খুব অবাক হয়। তারপর সে বিছানার উপরে উঠে বসে। আচ্ছা, তুমি সত্যিটা জেনে গেছো, তাই বুঝি তুমি আমাকে এতদিন ধরে এই ঘরে চাকরানি বানিয়ে রেখেছ? তাহলে কি আপনার মনে হয় না যে আপনি কোনো ভুল করেছেন? না বৌমা, আমি সুদের ব্যবসা করি। যদি আমি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব দেখতে যাই, ব্যবসা করতে পারবো না। আমার এই চাবির আর দরকার নেই। এখন মনে পড়লো আমার ঘরে কাঠের বাক্সে চাবি রাখা আছে। একথা বলে সারদা নিজের ঘরে চলে যায়। সে ভালো করে কাঠের বাক্স খোঁজে, কিন্তু চাবি কোথাও খুঁজে পায় না। কোনো উপায় না থাকাতে সে আবার অনামিকার কাছে ফিরে আসে। কি মা, ওখানের চাবি হারিয়ে ফেলেছেন নাকি? এরকমটা বলে সে মুখে হাসি নিয়ে দুটো হাতে
চাবি নিয়ে সে তাকে দেখাতে লাগে। সারদা আবার চাকরানির মতন কাজ করতে লাগে। অনামিকা একের পর এক অর্ডার করতে থাকে আর সারদা অনামিকার কথা মতো চাকরানির কাজ করে। দেখা যাক সারদা আর কতদিন এ ঘরে চাকরানির মতন থাকে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হব। নমস্কার। গ্রামটির নাম ছিল কেশবপুর। একটি বাংলোতে অনামিকা, যে বিয়ের জন্য একদম তৈরি ছিল, গ্যাস স্টোভে কিছু রান্না করছিল। তার মা সুজাতা তার পাশে এসে দাঁড়িয়ে কিছুদিন আগেই এক সম্বন্ধ এসেছিল সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করে। অনামিকা, কিছুদিন আগে একটা ছেলে এসেছিল তোকে দেখতে, তার নিয়ে কিছু বললি না যে? এতে আর কি বলবো মা, ছেলেটি আমাকে ভালো লাগেনি। যদি ছেলে লেখাপড়া জানতো না তাহলে কিছু কাজ শিখে নিত, কাজ করতে পারত, কিন্তু সে বাড়িতেই থাকে। এসব দেখে আমার তাকে খুব একটা ভালো লাগেনি মা। কোনো অসুবিধা নেই মা, তোর যাকে ভালো লাগবে তার সাথেই তোকে বিয়ে দেওয়া হবে। গ্রাম থেকে এক বড় জেঠু আসছেন, আমি তাকে বলবো সে যেন তোর জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজে এনে দেন। তা শুনে অনামিকা লজ্জা পেয়ে যায়। তাকে লজ্জা পেতে দেখে সুনন্দা খুব আনন্দিত হয়। ঠিক সে সময় বীরু তার দাদা, যে শহরের থেকে এসেছিলেন, তেনার সাথে বসে বাগানে গল্পগুজব করছিলেন। তাহলে বলুন দাদা, আপনি শহর থেকে অনামিকার জন্য কি সম্বন্ধ নিয়ে এলেন? ছেলেটির নাম রমেশ। সে কিন্তু লেখাপড়া জানে না, তবে বড়দের খুব সম্মান করে আর খুব কথা বলে। বাবা প্রসাদ আর মা সারদা, তারা নিজেদের একটা পকোড়ির ব্যবসা চালায় আর বেশ ভালোই তাদের সংসার চলে। আমি তাদেরকে অনেক দিন ধরে জানি। ঠিক আছে দাদা, যখন তুমি বলছো তাহলে একদিন তারা এসে যেন অনামিকাকে দেখে যায়। সে তো আমি বলে দেব, কিন্তু তুই নিজের স্ত্রীকে আর অনামিকাকে বলে দিস। তারা যদি শহর থেকে আসে আর এখান থেকে যদি না হয়ে যায়, সেটা দেখতে ভালো লাগবে না। ঠিক আছে দাদা, তোমার মুখের উপরে কখনো আমি না বলেছি? অনামিকা, অনামিকা, তুমি আর তোমার মা একবার বাইরের দিকে এসো দেখি। এভাবে ডাকার ফলে অনামিকা আর তার মা সুজাতা, যারা রান্নাঘরে ছিল, তারা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। কি গো, কি হলো? রান্না এদিকে হচ্ছে, তুমি তোমার দাদাকে জিজ্ঞাসা করলে? সে পরে খাবার খাবো। এদিকে দাদা অনামিকার জন্য শহরে একটা সম্বন্ধ দেখেছেন। উনি যখন নিজে দেখেছেন তখন সব খবরাখবর নিয়েছেন। ওনাদেরকে বলতে বলো একদিন এসে দেখে যেতে, যাতে ছেলে মেয়ে একে অপরকে দেখে, পছন্দ হলে তারপর বিয়ে হবে। তাদের এই কথা শুনে অনামিকা লজ্জা পেয়ে সেখান থেকে ছুটে পালায়। তারপর অনামিকার রান্না করা খাবার সবাই খায়। ওদিকে সারদা আর প্রসাদ খুব সাধারণ একটি বাড়িতে থাকত। তাদের রমেশ নামের 30 বছরের এক ছেলে ছিল। তারা সবাই একটা ব্যস্ততম জায়গায় দাঁড়িয়ে ঠেলায় করে তেলে ভাজা বিক্রি করত। গরম গরম তেলে ভাজা এসে নিয়ে যান, যাদের দাঁত আছে তাদের জন্যে কুড়কুড়ে। সবকিছু এখানে শুধুমাত্র আপনারা 20 টাকায় পেয়ে যাবেন। এভাবে হাঁক দিয়ে দিয়ে সারদা তেলে ভাজা বিক্রি করছিল। সেখানে যারাই তেলে ভাজা নিতে আসছিল তাদের কাছে প্রসাদ টাকা নেয়। যারা পার্সেল নিয়ে যাবে তাদের জন্য রমেশ প্যাকেট বানানোর কাজ করত, আর যারা সেখানেই দাঁড়িয়ে খাবে সারদা তাদেরকে প্লেটে খেতে দিত। আসুন বাবু আসুন, ঠান্ডা ঠান্ডা বিকেলের হাওয়ায় গল্পগুজব করতে করতে আনন্দ সহকারে গরম গরম তেলে ভাজা খান। এভাবে বলতে বলতে সারদা তেলে ভাজা ভাজতে লাগে। 2-3 দিন কেটে যায়। তার মধ্যেই একদিন গোপাল সারদার বাড়িতে আসে। দিদি, আপনাদেরকে বলেছিলাম না আমার ভাইয়ের কথা, তার মেয়ের জন্য আপনার ছেলের সম্বন্ধ দিয়েছি। ভালো দিন দেখে তারা দেখতে যেতে বলেছে। বলুন কবে যাবেন আপনারা? কালকে দিনটা বেশ ভালো, আমরা কালকেই যাব দেখতে। একথা শুনে গোপাল আনন্দ সহকারে সেখান থেকে চলে যায়। পরের দিন বীরুর গ্রামের বাড়িতে সারদা, প্রসাদ আর রমেশ গিয়ে বসে। বীরুর পাশে গোপাল গিয়ে বসেন। সুজাতা আর গোপালের স্ত্রী সাবিত্রী, তারা অনামিকাকে ভালো করে তৈরি করে তাদের সামনে নিয়ে আসে। রমেশ অনামিকা একে অপরকে দেখেই পছন্দ করে নেয়। অনামিকা একটু লজ্জা পেয়ে যায়। দেখুন বেয়ান মশাই, গোপাল বাবু আপনাদেরকে আমাদের নিয়ে সব বলেছেন হয়তো। তা সত্ত্বেও আমি বলতে চাই, আমাদের শুধু একমাত্রই ছেলে, খুব একটা লেখাপড়া জানে না, তবে তেলে ভাজার ব্যবসা করে আমরা বেশ ভালোই আনন্দে আছি।
আপনার ছেলে নিয়ে দাদা আমাকে আগেই বলেছিলেন। আমার মেয়েও যে খুব লেখাপড়া জানে তা বলবো না, তবে সে বেশ ভালো। বাড়ির কাজকর্ম রান্না বান্না সে বেশ ভালোই করে। আপনি যেদিকে চলতে বলবেন সে সেদিকেই চলবে। বেআই মশাই, এই পনাপনিতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। যা দেবেন নিজের মেয়েকে দেবেন। আপনার মেয়ে আমাদের বাড়ির একমাত্র বৌমা হবে। কথা শুনে অনামিকা ভীষণ আনন্দিত হয়। তারপর রান্নাঘরে এসে খুব সুস্বাদু রান্না করে। গোপাল আর প্রসাদ গল্পগুজব করতে লাগে। ততক্ষণে বীরু রমেশকে সঙ্গে করে নিয়ে বাড়ির বাইরে তাল গাছের কাছে যায়। মেসুমশাই, আমাকে এখানে কেন নিয়ে এলেন? কি কথা বলছো বাবা? তোমাকে তাড়ি খাওয়াতে নিয়ে এলাম। মেসুমশাই, আমি তাড়ি তো কি, আমি কোল্ড ড্রিঙ্কও খাই না। এসব খেতে আমার একদম ভালো লাগে না। আহা বাবা, মদ্যপান ভালো নয়, কিন্তু তাড়ি ভালো। নাও খাও। আহা না না মেসুমশাই, জোর করবেন না। এভাবে বলাতে বীরু রমেশকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর অনামিকার বানানো সুস্বাদু রান্না সবাই খায়। তারপর একটা ভালো মুহূর্ত দেখে রমেশ আর অনামিকার খুব ধুমধাম করে বিয়ে দেয়া হয়। তারপর যে অতিথিরা সেই বিয়েতে এসেছিল তারা সকলেই রমেশ আর অনামিকার জুটিকে দেখে বাহ বাহ বলে। তা শুনে শারদাও ভীষণ আনন্দিত হয়। অনামিকার এবার একটা নতুন জীবন শুরু হয়। এই দরুন শারদা নিজের ছেলের বিয়ের কারণে নিজের তেলেভাজার ব্যবসায় খুব একটা ধ্যান দিতে পারে না। ঠিক সেই সময় শারদার দোকান থেকে একটু দূরে আরেকটা তেলেভাজার দোকান শুরু হয়ে যায়। তা দেখে শারদা প্রসাদের তো মাথায় হাত, কিন্তু নিজেদের তেলেভাজার স্বাদের উপর পুরো ভরসা থাকাতে তারা ব্যবসা আবার থেকে শুরু করে। কিন্তু আগের মতন লাভ তারা আর পায় না। যখনই তারা দেখত যে অন্য তেলেভাজার দোকানে ভীষণ ভিড়। একদিন শারদা, প্রসাদ আর রমেশ তিনজনেই খুব চিন্তিত অবস্থায় বাড়িতে বসেছিল। মা, আজ তেলেভাজার ঠেলা লাগাবে না বুঝি? না অনামিকা, আমরা বিয়েতে ব্যস্ত ছিলাম, তখন আমাদের দোকান বন্ধ ছিল না। সেই সুযোগ বুঝে আরেকটা তেলেভাজার দোকান খুলে গেছে। এতদিন তেলেভাজা দেখে আমাদের কাছে সবাই আসতো, এখন যেই লঙ্কার তেলেভাজা দেখেছে সবাই ওর কাছেই যেতে লেগেছে। এখন মনে হচ্ছে তেলেভাজার ব্যবসাটাকে বন্ধ করে আমাদের কাজে যেতে হবে। এই বয়সে তুমি আর আমি কি কাজ করব শারদা? আমাদেরকে দেখেই লোকেরা বলবে এদেরকে কি কাজ দেয়া যায়। এমনটা ভাবলে কি করে হয় বলো? তোমরা দুজনে বাড়িতেই থাকো, আমি কাজের জন্য যাব। এসব কথা শুনে অনামিকা চিন্তা করতে লাগে। তারপর সে রান্নাঘরে চলে যায়। সেখানে সে অনেকক্ষণ ভাবনা চিন্তা করে। যদি তেলেভাজার দোকানটা বন্ধ হয়ে যায় তাহলে মা বাবা কোন কাজের জন্য যাবে? আমাকে কিছু একটা করতে হবে যাতে এই তেলেভাজার দোকানটা বন্ধ না হয়। এসব কথা ভাবছিলই ততক্ষণ এসে রান্নাঘরের স্ল্যাবে পেঁয়াজ আর টমেটো দেখতে পায়। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি খাটে। সঙ্গে সঙ্গে সে শাশুড়িমার কাছে যায়। মা, বাবা, আপনাদেরকে কাউকে কোনো কাজেই যেতে হবে না। আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসছে। আমরা এক নতুন রকমের পকোড়ি বানাবো। কি বুদ্ধি বৌমা, সেটা বলো। মা, এতদিন ধরে আমরা শুধু এক রকমের তেলেভাজা বানিয়ে বিক্রি করতাম, তাই না? হ্যাঁ বৌমা। এখন আর তা হবে না মা। এবার থেকে আমরা 5-6 রকমের আলাদা আলাদা পকোড়ি বানিয়ে বিক্রি করব। 5-6 রকমের তেলেভাজা কি করে বৌমা? টমেটো পকোড়ি, পেঁয়াজ পকোড়ি, আলুর পকোড়ি, বেগুনের পকোড়ি আর কুমড়োর পকোড়ি। এভাবে আমরা 5-6 রকমের তেলেভাজা বানিয়ে নেব। অনামিকার এই কথা শুনে সবার মুখ জল জল করে ওঠে। আরে বাহ বৌমা, তুমি খুব ভালো ভেবেছ। ঠিক তার পরদিন থেকেই অনামিকার তেলেভাজার দোকানে বিভিন্ন রকমের তেলেভাজা বিক্রি হওয়া শুরু হয়ে যায়। দোকানের পাশে বসেই প্রসাদ পেঁয়াজ কাটতে লাগে, শারদা ব্যাটার বানায়, রমেশ টমেটো ধোয় আর অনামিকা মাইক ধরে জোরে জোরে বলে, তেলেভাজা বাবু, তেলেভাজা, গরম গরম তেলেভাজা, আলু টমেটোর তেলেভাজা, পেঁয়াজের পকোড়ি, কুমড়োর পকোড়ি, বেগুনের পকোড়ি, নানান রকমের বিভিন্ন পকোড়ি, যা চাইবেন তাই পাবেন। এভাবে সে জোরে জোরে বলে। যারাই সেই পথ দিয়ে যায় অনামিকার কথা শুনে তারা তার দোকানে আসতে লাগে। পকোড়ি খেতে এখানে আসুন, প্লেটের জন্য 20 টাকা ছাড়ুন, পছন্দ হলে খান আর না হলে টাকা নিয়ে যান। এভাবে অনামিকা জোরে জোরে বলে। যাদের পকোড়ি খাওয়ার ইচ্ছে হয় তারা অনামিকার ঠেলাতে আসতে লাগে। খদ্দেরদেরকে অনামিকা প্লেট ভরে তেলেভাজা খাওয়ায়। তেলেভাজা খেতে সুস্বাদু হওয়ার কারণে খদ্দেরেরা পেট পুরে সুস্বাদু পকোড়ি খায়। এবার রাত্রি নেমে আসে। আমার গ্রামের বৌমা ভালো বুদ্ধি দিয়েছ।
যা যা জিনিস আমরা নিয়ে এসেছিলাম, আলু, টমেটো, কারি পাতা, পেঁয়াজ, ধনেপাতা সব শেষ হয়ে গেছে, আর টাকার বাক্সও পুরো ভরে গেছে। শুনে অনামিকা ভীষণ আনন্দিত হয়। এভাবে গ্রামের বৌমা শহরে এসে নিজের বুদ্ধি খাটিয়ে ব্যবসাকে আকাশ অবধি নিয়ে যায়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার।